আবার রিপিট করছি, তমলুকে নামলে 2 লক্ষ ভোটে হারাবো হারাবো হারাবো। ধর্মনিরপেক্ষ ভারত না হিন্দু রাষ্ট্র ভারত? ধর্মনিরপেক্ষ ভারত। দার্জিলিং টি না গোমূত্র? দার্জিলিং টি। গান্ধী না গডসে? এই প্রশ্নের উত্তরটা আমি এক্ষুনি দেবো না। উনি নিজের অন্তরাত্মাকে বিক্রি করে দিয়েছেন। উনি সংবাদ মাধ্যমে দাঁড়িয়ে ঠিকমতো বলতেই পারছেন না যে উনি কি চাইছেন, কারণ উনি তো জানেন যে এতদিন ধরে যা বলে এসছেন এবার সম্পূর্ণ উল্টো কাজ তাকে করতে হচ্ছে। অর্থাৎ তার কথা এবং তিনি বাংলার মানুষকে যে বিশ্বাস দিয়েছিলেন, আজকে প্রমাণ হয়ে গেছে তিনি বাংলার মানুষকে ঠকিয়েছিলেন। এবং সেই প্রমাণ হওয়ার ফলে তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমে গিয়ে বিভিন্ন কিছু বলে বসছেন। আমি আরেকটা সংবাদ মাধ্যমে দেখলাম যে উনি বলেছেন থাক এবার ওঠা যাক, আর নয়। অর্থাৎ উনি প্রশ্নের জবাব দিতে এখন থেকেই ভয় পাচ্ছেন। এখনো তো নির্বাচন শুরু হয়নি, এখনো উনি প্রার্থী ঘোষণা হয়নি ওনার নামে, এখনো উনি রাজনীতির ময়দানে প্রত্যক্ষভাবে নেমে পড়েননি। ওনার নামে দেয়াল লেখা শুরু হয়ে গেছে তমলুকে, কিন্তু এখনো পর্যন্ত ওনার নাম ঘোষণা হয়নি। না, সেটা তাদের দলীয় বিষয়, তারা কাকে প্রার্থী করবে, কাকে দেওয়াল লিখবে, সেটা তাদের বিষয়। আমি শুধু বলতে চাই যে প্রার্থী ঘোষণা হওয়ার আগেই তার যে অবস্থা, তিনি বুঝতে পেরেছেন বাংলার মানুষ তার যে স্বরূপ, সেই স্বরূপ চিনতে পেরেছে এবং বাংলার মানুষ বীতশ্রদ্ধ এই ধরনের একটা চরিত্রকে দেখে। এই বাংলার মাটিতে বীরেদের জন্ম হয়, সেই বাংলার মাটি থেকে এরকম একটা মানুষ যে উঠে আসবেন, তাতে বাংলার মানুষ স্তম্ভিত। সব থেকে বড় ব্যাপার, বিচার ব্যবস্থার উপর বাংলার মানুষের আস্থা না হারিয়ে যায়, দেশের মানুষের আস্থা না হারিয়ে যায়, সেটা নিয়ে ভারতবর্ষের বিভিন্ন প্রবীণ আইনজীবী প্রশ্ন তুলেছেন। ইভেন আমি দেখলাম প্রশান্ত ভূষণ হচ্ছে এই নিয়ে কথা বলেছেন, এখানে অরুণব ঘোষ থেকে শুরু করে সকলেই বলেছেন যে বিকাশবাবু একসময় ওনার হয়ে সবসময় কথা বলতেন, আজকে তাকেও বলতে শুনছি। এটাই বোধহয় হওয়ার ছিল, এটাই বিধির নিয়ম। বাকিটা তো লড়াইয়ের ময়দানে উনি প্রথমে নিজের উইকেট হারিয়ে ফেলেছেন, এরপরে আর লড়াইয়ের ময়দানে কোথায় নামবেন? আমি আগের দিনও বলেছিলাম আপনাদের চ্যানেলের ইন্টারভিউয়ে যে তমলুকে নামলে 2 লক্ষ ভোটে হারাবো, আবার রিপিট করছি, তমলুকে নামলে 2 লক্ষ ভোটে হারাবো হারাবো হারাবো। বিজেপিতে থেকে আমরা তো দেখেছি উনি যদি দুর্নীতি নিয়ে এত কথা বলছেন, এসব হাস্যকর লাগছে। উনি দুর্নীতি নিয়ে কথা বলছেন কাকে পাশে বসিয়ে? শুভেন্দুবাবুকে পাশে বসিয়ে। উনি দুর্নীতি নিয়ে কথা বলছেন কোন একটা দলে গিয়ে, বিজেপি, যেখানে হচ্ছে যারা সোকল টার্নকোট ওয়াশিং মেশিনে ধুয়ে এসছেন সেই সমস্ত নেতৃত্বরা জয়েন করেছেন। কে নেই? পঙ্কজা মুন্ডে থেকে শুরু করে, অজিত পাওয়ার থেকে শুরু করে, অশোক সাবান থেকে শুরু করে, আমি কত নাম বলবো যাদের বিরুদ্ধে আমরা বলিনি, এদের বিরুদ্ধে হিমন্ত বিশ্ব শর্মা, এদের বিরুদ্ধে আমরা বলিনি, বিজেপির শীর্ষ নেতৃত্ব এক সময় বলেছে যে এরা দুর্নীতিবাজ, এদের বিরুদ্ধে কঠোর শাস্তি হওয়া প্রয়োজন। এবং কিছুদিন আগে তাপসবাবু, তার বিরুদ্ধেও বিজেপি বলেছেন। এবং যেই বিজেপিতে জয়েন করার পরে সঙ্গে সঙ্গে তাদের সুর বদল হয়েছে। সুতরাং সেই দলের মুখে দুর্নীতির বিরুদ্ধে লড়াই, এটা কি মানায়? এটা মনে হয় কাঁচের ঘরে বসে নিজেরাই নিজেদেরকে ঢিল মারছেন কাঁচের ঘরে। এটা মানায় না, এটা হাস্যকর। অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর তার বাড়িতে কিছুদিন আগে ইডি হামলা হয়েছিল, সিবিআই তাকে সম্ভবত গ্রেপ্তারও করেছিল এবং নরেন্দ্র মোদী বারবার তার রাজ্যে গিয়ে বলেছিলেন যিনি বিশ্বাসঘাতক, দুর্নীতির সঙ্গে যুক্ত ইত্যাদি। তিনি আবার এনডিএতে যোগ দিচ্ছেন। একদম এটাই বিজেপির রাজনীতি। বিজেপি, আমি বহুদিন ধরে বিভিন্ন সভায় বলে আসছি যে রাজনৈতিকভাবে লড়াই করে বিজেপি পারছে না। ভারতবর্ষের মানুষ বুঝে গেছে বিজেপির শাসনকালে ভারতবর্ষের কি অবস্থায় পরিণত হয়েছে। সমস্ত কিছু, হাঙ্গার ইন্ডেক্স থেকে শুরু করে, প্রেস ফ্রিডম ইন্ডেক্স থেকে শুরু করে, গ্লোবাল পিস ইন্ডেক্স থেকে শুরু করে, যে ফোরামে আমরা দেখব সেই ফোরামে ভারতবর্ষের অবস্থা সঙ্গীন। তারপরে ডিসপ্রপোর্শনেট অফ ওয়েলথ, অর্থাৎ কিছু মানুষের হাতে প্রচুর পয়সা এবং বেশিরভাগ মানুষের গরিব হয়ে যাওয়া, কোন দিকে যাব, সমস্ত দিক থেকে সমস্ত প্যারামিটারে পিছিয়ে গেছে। রাষ্ট্র যখন চালাতে হয় তখন কিছু প্যারামিটারকে মাথায় রাখতে হয়, যাতে দেশ এগিয়ে চলেছে। এটা মুখে বলে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে হয় না, সেটা করে দেখানোর জন্য নির্দিষ্ট পলিসি দরকার। কোথায় সেই পলিসি? কোনো পলিসি নেই। যার ফলে যখন দেশের মানুষ বীতশ্রদ্ধ, সেই সময় দাঁড়িয়ে উল্টো দিক থেকে ভারতবর্ষের সংবিধান যে নিরপেক্ষ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রভিশন তৈরি করেছিল, যারা কিনা কোনোভাবেই কোনো রাজনৈতিক দল বা সরকারের অধীনে থাকবে না, সেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকে রাজনৈতিকভাবে কাজে লাগাচ্ছে এবং রাজনৈতিকভাবে কাজে লাগিয়ে বিজেপির নেতৃত্ব বাড়াচ্ছে। আমরা 2021-এর নির্বাচনে বাংলায় এগুলো অনেক দেখেছি। এইসব করে লাভ হয় না। মানুষ তো জানি, মানুষকে এত বোকা ভাবার কারণ নেই। গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে এবং মানুষ আগামী দিনেও 2024-এর নির্বাচনে দেখিয়ে দেবে যে ইডি সিবিআই দিয়ে যদি ভোটে জেতা যেত তাহলে ইডি সিবিআইটাই ভোটে দাঁড়াতো। এরকম হয় না। তাদের আধিকারিকদের উপর আমার ব্যক্তিগত স্তরে কোনো ক্ষোভ নেই। তারা চাকরি করেন, তারা হয়তো বাধ্য হচ্ছেন, কিন্তু বিজেপির এই দেউলিয়াপনার রাজনীতি বেশি দিন মানুষের কাছে থাকবে না।